বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। বুধবার আইন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বঙ্গভবনে ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন তিনি। বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। সংবিধান অনুযায়ী বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ওই দিন তার ৬৭ বছর পূর্ণ হবে। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জর্জ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। ঢাকা দিল্লির সম্পর্কে চূড়ান্ত অবনতি। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে অফিসে হামলার চেষ্টায় তীব্র নিন্দা বাংলাদেশের। এক সপ্তাহের ব্যবধানে দুবার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হলে দুদেশই ক্ষতির মুখে পড়বে। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পুলিশি বাধাও পার হয়ে হাইকমিশন অফিসে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদে এমন ঘটনা গত এক সপ্তাহ ধরে দফায় দফায় ঘটেছে ভারতের দিল্লি, কলকাতা সহ আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে। নিরাপত্তার শঙ্কায় সাময়িকভাবে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কূটনৈতিক মিশনগুলো। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাতে গতকাল বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান। এদিকে ভারতের আগ্রাসন আধিপত্যবাদের প্রতিবাদে বাংলাদেশেও হয়েছে বিক্ষোভ। পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ আবু সালেহ মোহাম্মদ ইউসুফ বলেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রতি ভারতের সম্মান প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়িয়ে চললেই দুদেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হবে। যেহেতু এই অঞ্চলে একটা জিওপলিটিক্যাল বিষয়গুলো আছে, সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রাষ্ট্রের সাথে মতভিন্নতা হবে, প্রতিবেশীদের সাথে অনেক বিষয়ে অনেক মতভিন্নতা হবে। আর ভারতের ক্ষেত্রে যেটা, ভারতের অভ্যন্তরীণ কিছু ফ্যাক্টরও থাকে, কিন্তু একই সাথে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোকে মিনিমাইজ করা এবং দুই দেশের ক্ষেত্রেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোর ব্যাপারে কিভাবে তারা মতামত দিবেন সে বিষয়ে সকলেরই আলোচনার মাধ্যমে সেই প্রক্রিয়াগুলোর সমাধান হওয়ার সুযোগ থাকবে। প্রতিবেশী দুদেশের মাঝে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং স্থিতিশীল থাকলে উভয়ই লাভবান হবে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, যে কোনো অস্বস্তি কিংবা টানাপোড়েন সমাধান হবে কূটনৈতিক রীতি অনুসরণ করে। ২০২৪-এর পরে আমাদের পররাষ্ট্রনীতির আপনি যদি ট্রেন্ডটা দেখেন, একটা প্রধান হচ্ছে যে বাংলাদেশ মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে সকল প্রতিবেশী এবং সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক করতে চায়। সেই হিসেবে ভারত যেহেতু আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ, ভারতের সাথে একটা মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল বেনিফিটের মাধ্যমে সম্পর্ক তৈরি হলে সেটা আমাদের জন্য যেমন লাভবান হবে, সেটা ভারতের জন্য লাভজনক হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় দেড় যুগ পর কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ লন্ডনে স্থানীয় সময়ে সন্ধ্যা ৬:৩০ হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে রওনা করবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ও কন্যাও। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদেরকে লন্ডন বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে। লন্ডন থেকে বিমানটি সিলেট হয়ে কাল বেলা ১১:৫৫ ঢাকায় পৌঁছবে। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার প্রহর কমে ঠেকেছে এখন ঘন্টার কাঁটায়। প্রিয় স্বদেশ ছেড়ে ১৭ বছর আগে নির্বাসনের নিয়তিতে বাধ্য হওয়া জাতীয়তাবাদী আদর্শের তরুণ নেতৃত্ব তারেক রহমান ফিরছেন দেশে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বার্তায় দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা আর বাঁধভাঙা উৎসব আমেজ। আজকে আমরা আনন্দিত এবং আমরা প্রতীক্ষায় আছি আমার নেতাকে দেখব। কালকে ইনশাল্লাহ সকালের ভিতরেই এখান জনসমুদ্র হিসাবে পরিণত হবে।
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় চলছে সংবর্ধনার আয়োজন। বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিদিনই ভিড় করছেন সংবর্ধনা মঞ্চ ঘিরে। দলের সিনিয়র নেতারা তদারকি করছেন সার্বিক আয়োজন। উনি কিন্তু নির্যাতিত হয়েছেন, আমাদের সঙ্গে জেলে ছিলেন, জেলে থেকে কারাবন্দী অবস্থা নিপীড়িত, ওনাকে নির্যাতন করা হয়েছে, সমস্ত কিছু উনি বোঝেন। তো এই দেশে মানুষের চাহিদা প্রত্যাশা উনি পূরণ করতে পারবেন বলে আমি আশা করি। তারেক রহমানকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবে বিএনপির স্থায়ী কমিটি। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনা স্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। শুক্রবার পিতা শহীদ জিয়ার মাজার ও সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। শনিবারও থাকবে কর্মসূচি। শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন। জন উপস্থিতির দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছে বিএনপি। নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এদিন সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে টোল মুক্ত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে দলে দলে ঢাকায় আসতে শুরু করেছে নেতাকর্মীরা। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মস্থান বগুড়া। দীর্ঘ 17 বছর পর বৃহস্পতিবার দেশে আসছেন তিনি, তাই বগুড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ। তারেক রহমানকে সংবর্ধনা দিতে বাস ও ট্রেনে করে নেতাকর্মীরা রওনা হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিতে চট্টগ্রাম থেকে বিএনপির লাখো নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। সড়ক পথে কেউ রেলপথে রওনা হয়েছেন। রাতে একটি বিশেষ ট্রেনের পাশাপাশি নিয়মিত ট্রেন, বাড়তি বগি সংযোজন ও বাস সহ বিভিন্ন যানে করে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। তারেক রহমান কালকে যে বাংলাদেশ আগমন করবে, সেই উপলক্ষে আমরা শুধু জাতীয়বাদী পরিবার না, সারা বাংলাদেশ আনন্দিত। ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী ঢাকায় গিয়েছেন, অনেক সাধারণ মানুষও ঢাকায় গিয়েছেন তাদের নিজস্ব উদ্যোগে। নাটোর থেকে 4টি বগির বিশেষ ট্রেন ভাড়া করেছে বিএনপি। আজ রাত 10টার পর ট্রেনটি নাটোর রেল স্টেশন থেকে যাত্রা করে পাবনার চাটমোড় থেকে আরও 4টি বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। চাঁদপুর থেকে বিএনপির নেতাকর্মীরা বাস ও লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকালে 15টি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা সহ সারা দেশ থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকা আসতে শুরু করেছেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য নির্বাচনী আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব আসন ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 12 আসনে পূর্ব ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের আসনটি বিএনপি ছেড়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য। বগুড়া 2 থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া ঝিনাইদহ 4 থেকে রাশেদ খান, ঢাকা 13 থেকে ববি হাজ্জাজ, পিরোজপুর 1 থেকে মোস্তফা জামান হায়দার এবং নড়াইল 2 আসনে ফরিদুজ্জামান ফরহাদকে আসন ছেড়ে দেয়া হয়। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তাকে বিএনপিতে গ্রহণ করে নিচ্ছি এবং আশা করছি যে তার এই যোগদান ঘরের ছেলে ঘরে ফিরে আসার মতো বিএনপিকে আরো শক্তিশালী করবে। যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন, তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না, এনপিপি করবে ধানের শীষ নিয়ে। তারেক রহমানের নিরাপত্তায় বিএনপির চাহিদা মতো সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এমনটি জানিয়েছেন। আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট।
17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে তার নিরাপত্তা নিয়ে নানা ধরনের সংশয়ের কথা আলোচনায় রয়েছে। গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিয়মিত ব্রিফিংয়ে তারেক রহমানের নিরাপত্তায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান গণমাধ্যম কর্মীরা। তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজর পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও রাজনৈতিক দল নিষিদ্ধের নিন্দা জানিয়ে মার্কিন আইন প্রণেতারা প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন। এমন খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শফিকুল আলম বলেন, এ বিষয়ে তিনি অবহিত নন। এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে। তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। এদিকে বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অধ্যাদেশে কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ না করার বিধান রাখা হয়েছে। এছাড়া বৈঠকে 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদিত হয়েছে বলেও জানান শফিকুল আলম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলগুলো দাবি জানায়, সুবিধা কার্ড ও সমাবেশের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশনকে ব্যবস্থা নিতে হবে। ইসি সচিব জানান, 6 দিন সময় বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত ভোটার নিবন্ধনের সুযোগ পাবেন প্রবাসীরা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচন কমিশনের নির্দেশনা সত্ত্বেও পোস্টার ব্যানার সরেনি রাজধানীর বিভিন্ন এলাকায়। এ কারণে সবার জন্য সমান সুযোগ দেওয়ার দাবি নিয়ে নির্বাচন ভবনে যান এনসিপি নেতারা। তারা বলেন, নিরাপত্তা নিয়ে ইসির আশ্বাসে সন্তুষ্ট। সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনারা দেখেছেন এই যে নির্বাচন কমিশনের চারিদিকে কর্ডন তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের মতন, কিন্তু যারা প্রার্থী রয়েছে অন্যান্য জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নাই। আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। দুপুরে জামায়াতের একটি প্রতিনিধি দলও যায় ভোটের মাঠে নিরপেক্ষ পরিবেশের দাবিতে। কার্ড দেওয়ার প্রতিশ্রুতি সহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। একটা বড় দলের পক্ষ থেকে কার্ড বিতরণ হচ্ছে, 50 কোটি কার্ড দেওয়া হবে, প্রত্যেকে এত হাজার করে দেওয়া হবে, এত লক্ষ পুরুষ, এত লক্ষ মহিলা দেখতেছেন, আপনাদের মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা এগুলো একটু আল্লাহর রাস্তায় দেখেন, খোঁজখবর রাখেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরে সচিব জানান, রিটার্নিং কর্মকর্তার আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে দেখবেন। যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি তারা অনুগ্রহ করে 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে, সবাই আচরণবিধি মেনে চলবে, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। সেটা রিটার্নিং অফিসার দেখবেন। তিনি জানান, আগামী শনিবার মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। হাইকোর্টের রিট খারিজের এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান মাহমুদুর রহমানের আইনজীবী। গত 10 ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি 38,04,76,000 টাকা আদায়ে কল ব্যাক নোটিশ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা। মান্না এবং তার 2 অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারা তা পরিশোধ করেননি।
রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম এবং 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী 20 জানুয়ারি। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ি ও উত্তরাসহ কয়েকটি স্থানে ভয়াবহ নৃশংসতার ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে রামপুরা ছিল অন্যতম। প্রসিকিউশন বলছে 19 জুলাই তৎকালীন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমের নির্দেশে গুলিতে প্রাণ হারান অন্তত 28 জন। বুধবার সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল 1। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয় 20 জানুয়ারি। স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। এই দুইজন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই দুইজন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ এবং মুক্ত হয়ে ফিরবে এবং ন্যায় বিচার আমরা পাবো। গুমের মামলায় বিচার বিলম্বিত ও ভিন্ন খাতে নিতে আসামিপক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তাজুল ইসলাম। তারা আসলে মামলাটাকে লম্বা করতে চান, টেনে নিতে চান। তারা বিশ্বাস করেন যে যদি বেশি সময় তারা নষ্ট করতে পারেন তাহলে হয়তো তারা এই মামলার দায় থেকে রক্ষা পাবেন। তারা এই সময়ের জন্য আননেসেসারি ক্যাওস তৈরি করে কোর্টের মধ্যে সিচুয়েশন তৈরি করে তারা মিডিয়াতে আসতে চান। তারা এটাকে নিয়ে হাইলাইটেড করতে চান। চিফ প্রসিকিউটর প্রসিকিউশনের সমালোচনার মাধ্যমে বিচারটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। সবকিছুই অসৎ উদ্দেশ্যে তারা করেছে। এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। গত 1.5 বছরে দেশে নতুন চাঁদাবাজদের ট্রেইলার হয়েছে। নির্বাচনের পর পুরো ফিল্ম জনগণ দেখতে পাবে বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফেনীতে শোক ও সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন। আর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন, বড় দল কিছু ছোট দলকে নিয়ে সংস্কার বিরোধী ঐক্যজোট গঠন করছে, তাই জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। কিছু আবাসন ব্যবসায়ের অনিয়মের কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে জানিয়ে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, ঢাকাকে বসবাসযোগ্য করতে শুধু ব্যবসায়িক স্বার্থ নয়, জনগণের স্বার্থ বিবেচনা করতে হবে। রাজধানী আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন রাজউক চেয়ারম্যান। জানান, প্রয়োজনে ঢাকাকে নিয়ে প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যানকে সময়ের সাথে তাল মিলিয়ে আরও আধুনিক করে সংশোধন করা হবে। আবাসন ব্যবসায়ীদের নিয়ে জনমনে যে নেতিবাচক ধারণা রয়েছে তা সঠিক নয় জানিয়ে প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, ঢাকার আবাসন ব্যবস্থাপনা উন্নয়নে রাজুকের কর্মকর্তা সহ রিহ্যাব একসাথে কাজ করবে।